হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিউট্রিশনের বিগত 6 বছরের যত এসএকিউ কোশ্চেন ছিল সমস্ত এসএকিউস কোশ্চেন আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা যদি তোমরা পুরো দেখো তোমরা কিন্তু এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু নিউট্রিশন থেকে যে ধরনের এসএকিউস কোশ্চেনগুলো আসে সেই ধরনের এসএকিউস কোশ্চেনের অনেকটাই সলভ হয়ে যাবে এই ভিডিও থেকে, কারণ তোমাদের কিন্তু বারে বারেই পরীক্ষার প্রশ্ন রিপিট হয়। সেই জন্য বিগত 6 বছরের প্রশ্নগুলো যদি ভালো করে রাখো সেখান থেকে তোমরা অনেক কোয়েশ্চেন কমন পাবে। সেই জন্য ভাবলাম তোমাদেরকে পুরো সেটটা করিয়ে দিই। আগের দিনে তোমাদেরকে এমসিকিউসটা করিয়েছিলাম, যেটা বিগত 6 বছরের এমসিকিউস, আজকে করাচ্ছি এসিকিউস। যারা ওই ভিডিওটা দেখোনি ওই ভিডিওটা দেখে নিও। তোমাদের জন্য আলাদা প্লেলিস্ট করে দিয়েছি নিউট্রিশনের 12-এর নিউট্রিশন বলে আলাদা প্লেলিস্ট করেছি, ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের এরকম নিউট্রিশনের ওপর নতুন নতুন সাজেশন ভিডিও আসবে, তোমরা যদি সেগুলো দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো তাহলে প্রথম 2024-এর এসএকিউজের মধ্যে প্রথম প্রশ্ন কি রয়েছে, বায়োটিক পোটেনশিয়াল বলতে কি বোঝো? বা অনুকূল পরিবেশে যখন কোনো জীবের সর্বোচ্চ জনন ক্ষমতাকে, যে কোনো অনুকূল পরিবেশে কোনো জীবের সর্বোচ্চ যে জনন ক্ষমতা তাকেই বলা হয় বায়োটিক পোটেনশিয়াল। নেক্সট রয়েছে দেখো কোলস্ট্রাম ও পরিণত মাতৃদুগ্ধের মধ্যে পার্থক্য কি? কোলস্ট্রাম সন্তান প্রসবের 1 থেকে 2 ঘন্টার মধ্যে যে হলুদ রঙের দুধ খরিত হয় তাকে কোলোস্ট্রাম বলা হয়। আর যেটা পরিণত দুধ হয়, পরিণত দুগ্ধ সন্তান প্রসবের পরে 1 সপ্তাহ পরে সেই দুগ্ধটাকে বলা হয় যে পরিণত দুগ্ধ বলা হয়। মানে কোলেস্ট্রামটা সন্তান প্রসবের সঙ্গে সঙ্গেই হলুদ রঙের যে দুগ্ধটা খরিত হয়, আর পরিণত দুগ্ধটা কিছুদিন পরে খরিত হয়, 1 সপ্তাহ পরে। এর পরে রয়েছে দেখো একটি দুগ্ধ প্রোটিন ও একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম। দুগ্ধ প্রোটিন বলতে পারো ল্যাক্টো অ্যালবুমিন, আর যেটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এটাকে বলতে পারো লিনোলেইক অ্যাসিড বা লিনোলেনিক অ্যাসিড। আমি শুধু তোমাদেরকে বলে যাচ্ছি কারণ অনেকগুলো কোয়েশ্চেন আলোচনা করতে হবে, সেজন্য উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নিও। দুগ্ধ প্রোটিনটা বললাম যেটা ল্যাক্টো অ্যালবুমিন বলতে পারো বা ল্যাক্টোগ্লোবিউলিন বলতে পারো, আর অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যেটা লিনোলেনিক অ্যাসিড বা লিনোলেইক অ্যাসিড। এরপরে রয়েছে জিওআর এর ফুল ফর্ম। জিওআর যেটাকে বলা হয় গ্যাস্ট্রো ওসোফেগাল রিফ্লাক্স। গ্যাস্ট্রো ওসোফেগাল রিফ্লাক্সকে বলা হয় জিওআর। একটু আমি বানানটা লিখে দিচ্ছি, দেখো গ্যাস্ট্রো ওসোফেগাস, গ্যাস্ট্রো ওসোফেগাস, গ্যাস্ট্রো ওসোফেগাস নয়, সরি, গ্যাস্ট্রো ওসোফেজিয়াল রিফ্লাক্স, এটা জিওআর এর ফুল ফর্ম। এরপরে রয়েছে এভিএ। এভি এটা খুব ইম্পর্টেন্ট। এভি এর ফুল ফর্ম কি হবে? অডিও ভিজুয়াল, হচ্ছে গিয়ে যেটা অডিও ভিজুয়াল, যেটাকে বলা হয় কি এডস, অডিও ভিজুয়াল এডস। এড, দেখো বানানটা লিখে দিচ্ছি আমি। এরপরে রয়েছে দেখো যক্ষা রোগের জীবাণুর নাম। যক্ষা রোগের জীবাণু হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা কত? এটা বলবে হচ্ছে গিয়ে 150 থেকে 240 মিলিগ্রাম পার ডিএল। যক্ষা রোগের জীবাণু বললাম তাহলে কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর এটা রক্তে স্বাভাবিক কোলেস্টেরল হবে 150 থেকে 240 মিলিগ্রাম পার ডিএল, মানে 100 ml রক্তে তোমাদের এতটা পরিমাণ কোলেস্টেরল থাকলে সেটা স্বাভাবিক। এরপরে বলেছে এনএনএমবি, এটার ফুল ফর্ম কি জানতে চেয়েছে। এনএনএমবি এর ফুল ফর্ম যেটা হবে, এটা হবে ন্যাশনাল নিউট্রিশনাল মনিটরিং ব্যুরো। ন্যাশনাল নিউট্রিশনাল মনিটরিং ব্যুরো এটা হয়ে যাবে। এরপরে রয়েছে ফলিত পুষ্টি প্রকল্প কত সালে কোথায় শুরু হয়? এটা বলবে 1960 সালে ওড়িশাতে। এরপরে রয়েছে অনুপূরক খাদ্য কাকে বলা হয়? দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণের মধ্যে অনুমোদিত খাদ্য গ্রহণের যে পরিমাপ তার যে ফারাক থাকে, এই ফারাকের কারণে যে পুষ্টির ঘাটতি ঘটে, তার সেই যে ঘাটতিটা যে খাদ্যের মাধ্যমে পূরণ করা হয় তাকে অনুপূরক খাদ্য বলা হয়। মানে আমাদের দৈনিক যতটা পরিমাণ ক্যালোরি প্রয়োজন খাদ্যের মাধ্যমে, মানে অনুমোদিত যে ক্যালোরিটা প্রয়োজন, সেটা থেকে আমরা যে খাদ্যটা খাচ্ছি তার মধ্যে যতটা ক্যালোরির পরিমাণ কম থেকে যাচ্ছে, সেই ক্যালোরিটা আমরা যে খাদ্যের মাধ্যমে পূরণ করছি তাকে বলা হচ্ছে অনুপূরক খাদ্য। এরপরে রয়েছে পিএআর। পিএআর হলো গিয়ে তোমাদের প্রোটিন,
সরি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও, PAR বলতে বোঝায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। নেক্সট রয়েছে দেখো সক্রিয় পরিবহন, যে পরিবহন প্রক্রিয়ায় এটিপি ব্যবহার করে বাহক প্রোটিনের সাহায্যে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে আয়ন বা অণুর পরিবহন ঘটে তাকে সক্রিয় পরিবহন বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে যেহেতু ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে মানে বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে আয়ন বা অণু চলাচল করে, সেই জন্য এটাকে কি বলা হয়, এখানে এটিপি শক্তির প্রয়োজন হয়। আর এই ধরনের যে পরিবহন সেটাকে সক্রিয় পরিবহন বলা হয়। নেক্সট রয়েছে দেখো পাইরোলিক স্ফিংটার কাকে বলা হয়? পাইরোলিক স্ফিংটার পাকস্থলীর যে শেষ অংশ থাকে, পাকস্থলীর শেষ অংশকে বলা হয় পাইরোলিক পেশি বলয়। ওই পাইরোলিক পেশি বলয়ের সঙ্গে যে অংশটা যুক্ত থাকে আর ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ যেটাকে ডিওডিনাম বলা হয়, ওই দুটোর মধ্যবর্তী যে অংশ সেটাকে বলা হয় পাইরোলিক স্ফিংটার। এরপরে রয়েছে কোন প্রকারের খাদ্যে এসিডির মান সব থেকে বেশি? এটা হয়ে যাবে প্রোটিন জাতীয় খাদ্যে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বা SDA এর মানটা সবচেয়ে বেশি হয়, SDA বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। নেক্সট রয়েছে দেখো স্পাইনা বাইফিডিয়া, এই রোগটা কি? এটা হয়ে গেল, এটা একটা জন্মগত ত্রুটি। যখন গর্ভাবস্থায় শিশুর প্রাথমিক বিকাশ হয় সেই সময় মাতৃদেহে ফলিক অ্যাসিডের যদি অভাব থাকে তাহলে ওই শিশুর স্নায়ুগুলো বন্ধ হয়ে যায় এবং মেরুদণ্ডের চারপাশে যে ঝিল্লি সেগুলো অসম্পূর্ণ হয়ে বন্ধ হয়ে যায়, মানে গঠনটা ঠিকঠাক হয় না। এই ধরনের যে রোগ সেটাকে বলা হয় স্পাইনা বাইফিডিয়া। এরপরে রয়েছে দেখো অ্যানজাইনা পেক্টোরিস কি? অ্যানজাইনা পেক্টোরিস এটা হলো হৃৎপিণ্ডে যে পেশি সেটাকে মায়োকার্ডিয়াম পেশি বলা হয়। এই মায়োকার্ডিয়াম পেশিতে অপর্যাপ্ত রক্ত যখন রক্ত প্রবাহ হয়, মানে যতটা রক্ত প্রবাহ হওয়ার প্রয়োজন ততটা রক্ত পরিবহন ঠিকঠাক হচ্ছে না, সে কারণে কি হয়, বুকে ব্যথা হয়। এই ধরনের রোগটাকে বলা হয় অ্যানজিনা পেক্টোরিস। এরপরে রয়েছে একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলতে পারো ব্যাসিলাস, এরপরে থার্মাস অ্যাকোয়াটিকাস, এগুলো বলতে পারো থার্মাস অ্যাকোয়াটিকাস। এরপরে রয়েছে দেখো 3D রোগটি কি? এটা কোন ধরনের ভিটামিনের অভাবে হয়? 3D রোগ হলো পেলেগ্রা রোগকে বলা হয়, পেলেগ্রা রোগকে 3D বলা হয়। এই 3D এর 3টা D4 ডার্মাটাইটিস, ডিমেনশিয়া আর ডায়রিয়া, এই যে রোগটা হয় ভিটামিন B3 বা যেটাকে নিয়াসিন বলা হয়, এই ভিটামিনের অভাবে হয়। এরপরে রয়েছে দেখো কত সালে ICMR এর শতবার্ষিকী উদযাপিত হয়? এটা বলবে 2011 সালে, 15ই নভেম্বর। 15ই নভেম্বর ICMR এ শতবার্ষিকী উদযাপিত হয়েছিল। নেক্সট রয়েছে দেখো চোখের কোন অবস্থা জেরপ্থ্যালমিয়া নামে পরিচিত? ভিটামিন A যখন খাদ্যে অভাব থাকে সেই কারণে কি হয়, চোখের যে কর্নিয়াটা সাদা জেলির মতো থকথকে হয়ে যায়, এই ধরনের যে রোগটাকে বলা হয় এবং অন্ধত্ব চলে আসে, এই ধরনের রোগটাকে বলা হয় জেরপ্থ্যালমিয়া। এরপরে নেক্সট রয়েছে দেখো CDPO সম্পূর্ণ কথাটি কি? এটা হবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এটা হয়ে যাবে CDPOর ফুল ফর্ম। নেক্সট রয়েছে PCM বলতে বোঝায় প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, মানে প্রোটিন আর ক্যালোরির অভাবে যে ধরনের পুষ্টিগত রোগ হয় বা যে ধরনের অপুষ্টি দেখা যায় সেটাকে বলা হয় প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। এটা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন এটা তোমরা হচ্ছে কি মেরাসমাস রোগে দেখতে পাবে। এরপরে রয়েছে দেখো এটা গেল তোমাদের 2024-এর কোশ্চেন। নেক্সট রয়েছে দেখো 2023-এর প্রশ্ন। এখানে সালগুলো লেখা হয়নি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা 2023-এর প্রশ্ন। 2023-এর প্রশ্নর মধ্যে দেখো প্রথম কি প্রশ্ন রয়েছে, TTE এর সম্পূর্ণ নাম টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। নেক্সট রয়েছে কিলো ক্যালোরি কাকে বলা হয়? কিলো ক্যালোরি কাকে বলা হয়? 1 গ্রাম বিশুদ্ধ জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় হচ্ছে কি ক্যালোরি। আর 1 কেজি বিশুদ্ধ জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। তাহলে কি বললাম, 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে দেখো দাঁতের কাজ কি? খাদ্যকে মানে চর্বণ করা যেটাকে বলা হয়, বা
খাদ্যকে ভেঙে ছোট ছোট টুকরো করা, কর্তন করা, ছেদন করা, এইগুলোতে সাহায্য করে দাঁত। এরপরে রয়েছে পলিইউরিয়া কাকে বলা হয়? রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি ঘটলে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ব্যাহত হয়। রক্তে শর্করার মাত্রা যখন বেড়ে যায় তখন বৃক্কীয় নালিকা বা যেটাকে হেনলি লুপ বলা হয়, ওখানে জলের পুনঃশোষণ ঠিকঠাক মতন হয় না। এর ফলে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং যে রোগী তাকে ঘন ঘন মূত্রত্যাগ করতে যেতে হয়। এই ধরনের যে রোগকে বলা হয় পলিইউরিয়া। এরপরে রয়েছে দেখো অনুত্তেজক খাদ্য কাকে বলা হয়? অনুত্তেজক খাদ্য কাকে বলা হয়? যে সকল খাদ্য সাধারণত নরম প্রকৃতির হয়, কম তন্তুযুক্ত, কম মশলাযুক্ত এবং গ্যাস্ট্রিক ও ডিওডিনাল আলসার, গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়া, আলসারভেটিভ এই ধরনের রোগে মানে রোগীকে দেওয়া হয়, তাদেরকে বলা হয় আলসারভেটিভ, মানে তাদেরকে বলা হয় অনুত্তেজক খাদ্য। মানে যখন রোগীর কোনো রোগ হয়, যেমন আলসার বা জন্ডিস, তীব্র জন্ডিস হতে পারে, ডায়রিয়া, এ ধরনের রোগীকে যে কম তেল মশলাযুক্ত খাদ্য দেওয়া হয় এবং উগ্র গন্ধবিহীন, সেটাকেই বলা হয় অনুত্তেজক খাদ্য। নেক্সট রয়েছে দেখো রক্তচাপের ক্ষেত্রে সোডিয়াম নিয়ন্ত্রিত করা হয় কেন? কারণ রক্তচাপের ক্ষেত্রে সোডিয়াম নিয়ন্ত্রিত করলে সোডিয়াম দেহে জল ধরে রাখতে সাহায্য করে এবং রক্তের আয়তন বৃদ্ধি করে, এতে রক্তচাপ বেড়ে যায়। নেক্সট রয়েছে দেখো ব্লাঞ্চিং সুবিধা লেখো। ব্লাঞ্চিং পদ্ধতির সুবিধা লিখতে বলেছে। ব্লাঞ্চিং খাদ্যের মধ্যে যে পারক্সিডেজ, ক্যাটালেজ জাতীয় উৎসেচকগুলো থাকে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে খাদ্যগুলো বেশি সময় পর্যন্ত ভালো থাকে। এই জন্য ব্লাঞ্চিং করা হয়। খাদ্যের মধ্যে যে সমস্ত উৎসেচক থাকে পারক্সিডেজ, ক্যাটালেজ জাতীয়, সেই উৎসেচকগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এটাই ব্লাঞ্চিং পদ্ধতির কাজ, এতে খাদ্য বেশি সময় ভালো থাকে। নেক্সট রয়েছে পাস্তুরাইজেশনের সুবিধা। পাস্তুরাইজেশনের ফলে কি হয়? দুধের যে লাইপেজ উৎসেচক থাকে এবং ল্যাকটিক অ্যাসিড উৎপাদনকারী যে জীবাণুগুলো থাকে ওইগুলোকে ধ্বংস করে দেয়, এর ফলে দুধটা সহজে নষ্ট হয় না। এটা পাস্তুরাইজেশনের সুবিধা। নেক্সট রয়েছে দেখো শিশু মস্তিষ্ক বিকাশের সহায়ক কোন অ্যামিনো অ্যাসিড ঠিক কোলোস্ট্রামে বেশি পরিমাণে থাকে? দেখো কোলোস্ট্রামে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, এই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডটা বেশি পরিমাণে থাকে, এটাই শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো কোন জীবাণু পেপটিক আলসার ঘটায়? কোন জীবাণু পেপটিক আলসার ঘটায়? এটা হবে হেলিকোব্যাক্টার পাইরোলি। হেলিকোব্যাক্টার হেলিকোব্যাক্টার পাইরোলি। নেক্সট রয়েছে দেখো রক্তে কীটন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কি বলা হয়? রক্তে কীটন বস্তুর পরিমাণ যদি বৃদ্ধি পায় সেটাকে বলা হয় কিটোসিস রোগ। কিটোসিস। নেক্সট রয়েছে দেখো পিএফএ এর সম্পূর্ণ নাম কি? পিএফএ প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন। প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন। এরপরে রয়েছে ফলিত পুষ্টি প্রকল্প কত খ্রিস্টাব্দে চালু হয়? এটা হয়ে যাবে 1961। 1961। এটা কোথাও কোথাও 1961 দেওয়া রয়েছে, কোথাও 62, কোথাও আবার 1960 দেওয়া রয়েছে। এটা তোমাদের বইতে যেটা থাকবে সেটাই উত্তর করবে। এরপরে রয়েছে দেখো ওআরএস। ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট রয়েছে গর্ভবতী রমণীর খাদ্যে কোন কোন খনিজ লবণের প্রয়োজনীয়তা বেশি? এটা হয়ে যাবে লোহা, ক্যালসিয়াম, এই সমস্ত। লোহা, ক্যালসিয়াম এইগুলোর প্রয়োজনীয়তা বেশি। নেক্সট রয়েছে ভিনিগারের রাসায়নিক নাম বা ভিনিগারের অপর নাম, এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট রয়েছে দেখো কোন ভিটামিন ও খনিজের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? এটা হয়ে যাবে ভিটামিন ডি, ভিট ডি। আর যেটা খনিজ মৌল হবে ওটা হয়ে যাবে ক্যালসিয়াম। ঠিক আছে, ভিটামিন ডি আর ক্যালসিয়াম। নেক্সট রয়েছে দেখো যে ফুড ফর্টিফিকেশন বলতে কি বোঝো? ফুড ফর্টিফিকেশন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রতিবারের পরীক্ষায় থাকার খুবই ইম্পর্টেন্ট। দেখো ফুড ফর্টিফিকেশন কাকে বলে? সুস্বাস্থ্য বজায় রাখার অভাবে শিশুদের রিকেট রোগ হয়। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য খাদ্যের যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেগুলো পুষ্টিমূল্য, তার যে সেগুলো খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করার পদ্ধতিকেই বলা হয় ফুড ফর্টিফিকেশন। অর্থাৎ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য খাদ্যের সঙ্গে বিভিন্ন যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেগুলোকে সংযুক্ত করে, মানে খাদ্যের মধ্যে যুক্ত করে, ভিটামিন ও খনিজ লবণ হোক, খাদ্যের যে পুষ্টিমূল্য বৃদ্ধি করা হয় সেটাকে ফুড ফর্টিফিকেশন বলা হয়। এরপরে বলছে কাঁচা আম সংরক্ষণে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? এটা হবে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট। নেক্সট রয়েছে গ্লুকোনিওজেনেসিস বলতে কি বোঝো?
গ্লুকোনিওজেনেসিস মানে অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, সেটা প্রোটিন হতে পারে বা ফ্যাট হতে পারে, সেগুলো থেকে যখন গ্লুকোজ উৎপন্ন করা হয় সেই পদ্ধতিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। নেক্সট হচ্ছে ফ্যাটি অ্যাসিডের একটা জারণের নাম বলো। এটা হয়ে যাবে বিটা জারণ। বিটা জারণটা মেন ইম্পর্টেন্ট, এছাড়া ওমেগা জারণও রয়েছে। বিটা জারণ বা ওমেগা জারণ এই পদ্ধতিতে ফ্যাটি অ্যাসিডের জারণ সম্পন্ন হয়। এখানে শেষ 2023-এর প্রশ্ন। এরপরে 2022-এর প্রশ্ন রয়েছে। দেখো 2022-এর প্রশ্নর প্রথম প্রশ্ন রয়েছে, ডায়েট থেরাপি কি? ডায়েট থেরাপি কি? সঠিক পথ্য প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বিশেষের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণ ও রোগ নিরাময়ের যে পদ্ধতি তাকে বলা হয় ডায়েট থেরাপি। সঠিক পথ্য বা পুষ্টি প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তির শারীরিক অবস্থার যে বা রোগ রয়েছে, শারীরিক অবস্থার কোনো খারাপ থাকলে বা রোগ থাকলে সেটাকে নিরাময় যে পদ্ধতি তাকে ডায়েট থেরাপি বলা। এরপরে বলেছে SAM এর সম্পূর্ণ নাম। SAM সেভার অ্যাকুইট ম্যালনিউট্রিশন। সেভার অ্যাকুইট ম্যালনিউট্রিশন। এরপরে বলেছে 100 মিলি মাতৃদুগ্ধের শক্তির পরিমাণ বা ক্যালোরির পরিমাণ কত? এটা হয়ে যাবে 67 কিলো ক্যালোরি। 67 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে MDMP এর সম্পূর্ণ নাম। এই প্রত্যেকটা ফুল ফর্ম খুব ভালো করে পড়ে যাবে, তোমাদের খুব অনেক বেশি এই ফুল ফর্মগুলো পরীক্ষায় আসে। MDMP এর সম্পূর্ণ নাম মিড ডে মিল প্রোগ্রাম। মিড ডে মিল প্রোগ্রাম। এরপরে রয়েছে দেখো সিপট্রি কোথায় প্রতিষ্ঠিত? সিপট্রি এটা হবে মহীশূর। এরপরে রয়েছে দেখো আন্ত্রিক রসের দুটি শর্করা ভঙ্গকারী যে উৎসেচক। আন্ত্রিক রসের শর্করা ভঙ্গকারী সুক্রেজ বলতে পারো, মল্টেজ বলতে পারো। এরপরে বলেছে ক্যারাটোম্যালেসিয়া কি? ক্যারাটোম্যালেসিয়া দৈনন্দিন খাদ্যে যদি ভিটামিন এ এর অভাব হয় তখন চোখের মণিতে যে অস্বাভাবিক কতার কারণে অন্ধত্বের সৃষ্টি হয় সেটাকে ক্যারাটোম্যালেসিয়া বলা হয়। এরপরে বলেছে মেনার কি? এই যে বয়ঃসন্ধিকালে কিশোরীদের রজস্রাব শুরু হয়, এই ঘটনাটাকে রজস্রাব শুরু হওয়ার যে ঘটনাটাকে বলা হয় মেনার্ক, আর রজস্রাব শেষ হওয়ার ঘটনাকে বলা হয় মেনোপজ। নেক্সট রয়েছে দেখো পিত্তরসে উপস্থিত পিত্তরঞ্জকের নাম বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন, এগুলো হবে। কাইম কি? কাইম যেটা হচ্ছে কি ক্ষুদ্রান্তে পাকস্থলীতে যে অ্যাসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্যবস্তু থাকে, পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত যে অর্ধপাচিত বা অর্ধ পরিপাককারী খাদ্যবস্তু তাকেই বলা হয় কাইল। এরপরে রয়েছে কাইল কি? কাইল এটা হবে ক্ষুদ্রান্তে যে ক্ষারীয় প্রকৃতির ফ্যাট জাতীয় খাদ্যবস্তু থাকে তাকে কাইল বলা হয়। ক্ষুদ্রান্তে ক্ষারীয় প্রকৃতির ফ্যাট জাতীয় খাদ্যবস্তুকে কাইল বলা হয়। নেক্সট রয়েছে একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম। অপরিহার্য লিনোলেইক অ্যাসিড বা লিনোলেনিক অ্যাসিড। এরপরে রয়েছে মর্নিং সিকনেস কি? যা গর্ভাবস্থায় দেখা যায়। গর্ভবতী মহিলাদের ঘুম ভাঙার পরে মাথা ঘুরে বমি বমি ভাব হয়, বমি হয়, এই যে অস্বাভাবিক লক্ষণগুলো, অস্বস্তিকর লক্ষণ, এটাকে মর্নিং সিকনেস বলা হয়। এটা সকালের টাইমে হয় বলে এটাকে বলা হয়, মানে ঘুম থেকে ওঠার পরে সকালে, সেজন্য এটাকে মর্নিং সিকনেস বলা হয়। এরপরে বলেছেন একজন মাঝারি পরিশ্রম করেন ব্যক্তির দৈনিক কত ক্যালোরির প্রয়োজন হবে? এটা হবে 2730 কিলো ক্যালোরি। এরপরে বলেছে একজন হালকা পরিশ্রম করেন এমন মহিলার দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হবে? লিখবে 1900 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে মাতৃদুগ্ধে উপস্থিত প্রোটিনের নাম কি? একটু আগে বলেছিলাম ল্যাক্টো অ্যালবুমিন লিখতে পারো, ল্যাক্টোগ্লোবিউলিন বা কেসিন লিখতে পারো। এরপরে রয়েছে মেরাসমা শব্দটির অর্থ কি? ক্ষয়। দুধকে দইয়ে পরিণত করতে যে ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি। নেক্সট রয়েছে আপেল কেটে রাখলে বাদামি বর্ণ ধারণ করে, এর কারণ কি? কারণ আপেলের মধ্যে এমন কিছু থাকে যেগুলো বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জারণ বা অক্সিডেশন সম্পন্ন হয় এবং বাদামি বর্ণ ধারণ করে। নেক্সট রয়েছে আরডি এর সম্পূর্ণ নাম কি? আরডি এর রিকমান্ডেড ডায়েটারি অ্যালাউন্স। রিকমান্ডেড ডায়েটারি অ্যালাউন্স। REE এর সম্পূর্ণ নাম রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার। রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার। নেক্সট রয়েছে স্বাভাবিক রক্তের স্বাভাবিক কোলেস্টেরল। এটা হয়ে যাবে রক্তের স্বাভাবিক কোলেস্টেরল হয়ে যাবে 125 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল। 125 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল। এরপরে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের BMR কত হতে পারে? এটা 1600 থেকে 1800 কিলো ক্যালোরি। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নেক্সট ইয়ারের প্রশ্ন, এটার ফার্স্ট প্রশ্ন রয়েছে দেখো পিত্তরসে উপস্থিত। এটা 2022-এর প্রশ্ন ছিল। নেক্সট দেখো 2019-এর প্রশ্ন, এর মাঝখানে 2020-21 তোমাদের পরীক্ষা হয়নি তো সেই জন্য 2019-এর প্রশ্ন রয়েছে দেখো পিত্তরসে উপস্থিত পিত্ত লবণগুলির নাম সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। করিচক্র নিয়ন্ত্রণকারী দুটি হরমোন গ্লুকাগন আর ইনসুলিন।
এরপরে রয়েছে ট্রান্স অ্যামাইনেজ কাকে বলা হয়, না হচ্ছে গিয়ে ট্রান্স অ্যামাইনেজ যেটা কিছু উৎসেচকের ট্রান্স অ্যামাইনেজ উৎসেচকের উপস্থিতিতে অ্যামিনো গ্রুপ থেকে NH2 মূলককে স্থানান্তরিত করে কিটো অ্যাসিডে পরিণত করা যে পদ্ধতি তাকে বলা হয় ট্রান্স অ্যামাইনেশন। নেক্সট রয়েছে দেখো 6.4 গ্রাম স্নেহ পদার্থ, 19.4 গ্রাম কার্বোহাইড্রেট, 11.4 গ্রাম প্রোটিন সমৃদ্ধ স্কুল টিফিনে মোট কত ক্যালোরি থাকে, এটা গুণ করে যোগ করতে হবে। যেমন 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে আমরা কত পরিমাণ তাপশক্তি পাই, 9.3, তাহলে 6.4 ইন্টু 9.3, আর তোমরা এটা অ্যাপ্রক্সিমেট করে 9ও করতে পারো গুণ করার সুবিধার জন্য। নেক্সট রয়েছে 19.4 ইন্টু 4.1 হবে কার্বোহাইড্রেটের যে ক্যালোরি মূল্য, আর প্রোটিনেরও ক্যালোরি মূল্য হয়ে যাবে 4.1, 11.8 ইন্টু 4.1। এগুলোকে তোমরা অ্যাপ্রক্সিমেট করে 9, 4 ইন্টু 4 এগুলো দিয়ে গুণ করে যোগ করে যে মানটা পাবে সেই মানটাই হবে এখানে 182 পয়েন্ট সামথিং হবে। নেক্সট রয়েছে দেখো মল্টেজের কাজ কি। এই মল্টেজ উৎসেচক মল্টোজ এর ওপর ক্রিয়া করে তাকে দু অণু গ্লুকোজে পরিণত করে। নেক্সট রয়েছে অ্যামিনো অ্যাসিড ভান্ডার কাকে বলা হয়, অ্যামাইনো অ্যাসিড ভান্ডার যেটাকে অ্যামাইনো অ্যাসিড পুলও বলা হয়। এটা রয়েছে যে সংশ্লেষিত ও খাদ্যে গৃহীত যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড ব্যবহারের পর সেটা যে মানে দেহে যে পরিমাণে সঞ্চিত তাকে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার বা অ্যামাইনো অ্যাসিড পুল বলা হয়। নেক্সট রয়েছে BMI বা দেহ ভর সূচক মাপার যে সূত্র, এটা হয়ে যাবে ওজনটা হবে কেজিতে বাই উচ্চতা স্কয়ার, ওজন বাই উচ্চতা স্কয়ার বা মিটার স্কয়ার, এটা BMI মাপার সূচক। এরপরে বলেছে BMI মানে বডি মাস ইন্ডেক্স। নেক্সট রয়েছে ব্রোকার ইন্ডেক্স বলতে কি বোঝায়, ব্রোকার ইন্ডেক্স এটা হয়ে যাবে আদর্শ ওজন সমান উচ্চতা মাইনাস 100। এরপরে রয়েছে দেখো এর পরের পার্টের কোশ্চেন, ICMR এর মতে যক্ষ্মা রোগীর জন্য দৈহিক প্রোটিনের প্রয়োজনীয়তা কত, এটা হবে 110 থেকে 115 গ্রাম, 110 থেকে 115 গ্রাম। নেক্সট হচ্ছে পেপটিক আলসার রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী, এটা হয়ে যাবে হেলিকোব্যাক্টার পাইরোলি। নেক্সট হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস কি, এটি কাদের মধ্যে দেখা যায়, 10 থেকে 12 বছর বয়সী যে বালক বা বালিকা তাদের ডায়াবেটিস রোগ হলে সেটাকে বলা হয় জুভেনাইল ডায়াবেটিস। এরপরে বলেছে ল্যাক্টোফেরিন এর কাজ কি, ল্যাক্টোফেরিনের কাজ কি, অনাক্রম্যতা শক্তি যোগায়। নেক্সট রয়েছে অনুপূরক খাদ্য কাকে বলা হয়, RDI অনুযায়ী দৈহিক খাদ্য গ্রহণে নির্দিষ্ট পুষ্টি উপাদানের ঘাটতি পূরণের জন্য যে খাদ্য দেওয়া হয় তাকে অনুপূরক খাদ্য বলে। একটু আগেই বলেছিলাম এটা, আমরা প্রতিদিন যে পরিমাণ আমাদের অনুমোদিত পুষ্টি দেওয়া হয় যে কোনো সংস্থা থেকে আর যে পরিমাণ খাদ্য গ্রহণ করছি রোজ তার মাঝে যে ফারাকটা থেকে যাচ্ছে সেই পুষ্টিটা যে খাদ্য দিয়ে আমরা পূরণ করছি সেটাকে বলা হচ্ছে অনুপূরক খাদ্য। এরপরে রয়েছে FWP, এটার ফুল ফর্ম কি, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। নেক্সট রয়েছে কেয়ারের সম্পূর্ণ ফুল ফর্ম, কেয়ার CARE, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রোগ্রাম, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়ার, প্রোগ্রাম হবে না, এখানে হবে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়ার, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়ার, এটা কেয়ারের ফুল ফর্ম। এরপরে রয়েছে দেখো কাঁচা আম সংরক্ষণে সোডিয়াম বেঞ্জয়েট ব্যবহার করে ডায়েট সার্ভের দুটো উদ্দেশ্য, সমাজ তথা পরিবারের পুষ্টির মান এবং তাদের অপুষ্টি নির্ণয় করা, এটা হয়ে যাবে মানে সমাজে বা পরিবারের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ডায়েট সার্ভের এটা উদ্দেশ্য। এরপরে টপ মিল্ক কি বলবে, টপ মিল্ক ভিটামিন A, D ফ্যাট সমৃদ্ধ, তাপ প্রয়োগ করলে তারপর যে দুধের একটা মোটা স্বর পড়ে যায় সে ধরনের দুধকে বলা হয় টপ মিল্ক। এগুলো যে কোনো ধরনের পশু যেমন গরু, মহিষ এদের দুধকে টপ মিল্ক বলা হয়। নেক্সট রয়েছে দেখো ফলিত পুষ্টি প্রকল্প কত সালে কোথায় চালু হয়, এটা 1960 সালে, আগেই বলেছি 1960 খ্রিস্টাব্দে ওড়িশায়। নেক্সট রয়েছে দেখো শিশুদের ক্রেটিনিজমের কারণ কি, এটা হবে হচ্ছে কি আয়োডিনের অভাব। কোন ভিটামিন খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া হয়, ফলিক অ্যাসিড আর লোহা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এটা হয়ে গেল 2019। নেক্সট 2018 প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো 2018 প্রশ্ন প্রথম কি বলেছে, সহ উৎসেচক কাকে বলা হয়, সহ উৎসেচক কাকে বলে, উৎসেচকের সঙ্গে শিথিলভাবে যুক্ত অপ্রোটিন যে অংশ তাকে বলা হয়, মানে উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন অংশ থাকে সেটাকে বলা হয় সহ উৎসেচক। এরপরে রয়েছে লাইসোজাইম কি, এটা লালা গ্রন্থি থেকে নিঃসৃত জীবাণু ধ্বংসকারী একটা উৎসেচক। স্নেহকণিকা বা মিসেল কাকে বলা হয়, মিসেল এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, যেটা ক্ষুদ্রান্তে ফ্যাট শোষণের পূর্বে ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, পিত্ত লবণ
ও ফ্যাটে দ্রবীভূত ভিটামিন দ্বারা যে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা গঠিত হয় তাকে বলা হয় স্নেহকণিকা বা মিসেল। এরপরে বলেছে গ্লুকোনিওজেনেসিস বলতে কি বোঝো, একটু আগেই বলেছিলাম। কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে যখন গ্লুকোজ সংশ্লেষিত হয় বা গ্লাইকোজেন সংশ্লেষিত হয় সেটাকেই বলা হয় নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। এরপরে হবে PAR, যেটা বলেছিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। এরপরে বলেছে ICMR অনুযায়ী একজন পুরো নারীর সংজ্ঞা পুরো নারী বা এটাকে রেফারেন্স ওমেন বলা হয়। পুরো নারীর সংজ্ঞা কি হওয়া উচিত? একজন নারী হতে হবে যার 18 থেকে 29 এরকম বয়স হতে হবে, 18 থেকে 29, যার দৈহিক ওজন হতে হবে 55 কেজি, আর উচ্চতা হতে হবে 1.61 মিটার, আর BMI হতে হবে 21.2, এবং সারাদিনে 8 ঘন্টা মাঝারি মানের পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে। সেই ধরনের নিরোগ যে ওমেন থাকে তাকে বলা হয় রেফারেন্স ওমেন বা পুরো নারী। নেক্সট রয়েছে দেখো পলিইউরিয়া বা পলিফাজিয়া কি। একটু আগেই বলেছিলাম পলিইউরিয়া হলো যখন কোনো ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় তখন তার যে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ হওয়াটা কমে যায়, সে কারণে ঘন ঘন মূত্রত্যাগ করতে যেতে এই ধরনের রোগকে বলা হয় পলিইউরিয়া। আর পলিফাজিয়া হলো ঘন ঘন খাদ্য গ্রহণের ইচ্ছা, ক্ষুধার অনুভূতি, ক্ষুধা বৃদ্ধি, এটাকে পলিফাজিয়া বলা হয়। GOR প্রথমেই বলেছিলাম গ্যাস্ট্রো ওসোফেজিয়াল রিফ্লাক্স। নেক্সট হচ্ছে T3-T4 হরমোনের সম্পূর্ণ নাম। T3 হবে ট্রাইআয়োডোথাইরোনিন, আর হচ্ছে গিয়ে T4 যেটা হবে এটা থাইরক্সিনও হতে পারে বা টেট্রা আয়োডোথাইরোনিন। থাইরক্সিনকে T4 হরমোন বলা হয় বা এটাকে টেট্রা আয়োডোথাইরোনিনও বলা হতে পারে। এরপরে বলেছে দেখো সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কাদের দেওয়া হয়? যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হৃদরোগ, কিডনির অসুখ রয়েছে তাদেরকে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। তারপরে রয়েছে কাইলোনিসিয়া কি। কাইলোনিসিয়া না হচ্ছে গিয়ে যখন লোহার অভাবজনিত অপুষ্টির কারণে হাইপোক্রোমিক রক্তাল্পতা বা পাতলা চামড়া, নখের যে নখটা চামচের মতন আকৃতি ধারণ করে তাকে কাইলোনেসিয়া বলা হয়। পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুগ্ধ সংরক্ষণের উদ্দেশ্য কি? দুধের যে জীবাণুগুলো থাকে সেগুলোকে মেরে ফেলা, এটা পাস্তুরাইজেশন বা হচ্ছে গিয়ে দুধটাকে বেশিক্ষণ সংরক্ষণ করে রাখা, এটাই এর উদ্দেশ্য। এরপরে রয়েছে ACU বলতে কি বোঝো? অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট। NNMB এর পুরো নাম ন্যাশনাল মনিটরিং ব্যুরো। এরপরে রয়েছে পুষ্টি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? পুষ্টি শিক্ষার মাধ্যমে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধ, বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের অপুষ্টি প্রতিরোধ। নেক্সট রয়েছে দেখো WHO বা ইউনিসেফের সুপারিশ অনুযায়ী ORS পাউডারে সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ 1 লিটার জলে কত পরিমাণ হওয়া উচিত? এটা হবে 2.5 গ্রাম, মানে সোডিয়াম বাইকার্বনেটটা হবে 2.5 গ্রাম, আর যেটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড এটা হবে 1.5 গ্রাম। নেক্সট রয়েছে দেখো ক্যারাটোম্যালেসিয়া কি। ক্যারাটোম্যালেসিয়া এটা হয়ে যাবে ভিটামিন এর অভাবে যে অন্ধত্ব রোগ দেখা যায় বা চোখের মনির মধ্যে যে সংক্রমণটা দেখা যায় সেটাকে বলা হয় ক্যারাটোম্যালেসিয়া। পার্নিসিয়াস রক্তাল্পতা কাকে বলা হয়? ভিটামিন B12 এর কারণে বা সায়ানোকোবালামিনের ঘাটতির কারণে যে ধরনের রক্তাল্পতা দেখা যায় সেটাকে পার্নিসিয়াস রক্তাল্পতা বলা হয়। নেক্সট হচ্ছে রান্নাঘর সংলগ্ন সবজি বাগানে দুটো সুবিধা লেখো। টাটকা কীটনাশক সার মুক্ত সবজি পাওয়া যায় এবং অর্থশাস্ত্র হয়ে। কোয়াশিওকরের দুটো লক্ষণ লিখবে, যে হচ্ছে শোথ বা ইডিমা দেখা যায়, মুখটা চাঁদের মতো ফুলে যায়। এরপরে রয়েছে NNAPP, এটার ফুল ফর্ম কি বলেছে এখানটায়? এর সুবিধা প্রাপক কারা? ফুল ফর্ম চাইনি, সুবিধা প্রাপক কারা? এই যে এটা প্রকল্পটা এর সুবিধা কারা পায়? বয়ঃসন্ধিকালীন কিশোরী, 5 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী আর প্রসূতি রমণী। এগুলো ছিল তোমাদের 2018 প্রশ্ন। এরপরে লাস্ট ইয়ারের প্রশ্ন যেটা 2017, এটা আলোচনা করলে তোমাদের 6 বছরের কোয়েশ্চেন আলোচনা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যদি উত্তরগুলো দরকার হয় আমাকে বলবে, আমি তোমাদেরকে এই পিডিএফটাতে উত্তরটা লিখে প্রোভাইড করে দেবো। তো তোমাদের একটুখানি তার জন্য সময় দিতে হবে আর আমাকে কমেন্ট করে জানাবে। এই ধরনের কোয়েশ্চেন আনসার সিরিজ যদি তোমরা আরও চাও সেটাও কমেন্ট করে জানাবে। তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে আর এই সিরিজগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। সেজন্য তোমাদেরকে বলবো তোমরা নিজেরা তো দেখোই, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখো রয়েছে কি, সদ্যজাত শিশুর দৈনিক কত তাপশক্তির প্রয়োজন হয়? এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে
এখানে 92 কিলো ক্যালোরি পার ডে পার কিগ্রা। নেক্সট রয়েছে দেখো 16 বছর বয়সী একজন বালকের লোহার চাহিদা কত? 28 মিলিগ্রাম। লিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস কাকে বলা হয়? কোনো কারণে যদি মূত্রের ঘনত্ব বৃদ্ধি পায় সেক্ষেত্রে বৃক্ক বা মূত্রথলিতে যে পরিমাণ পাথর মানে মূত্রথলিতে যে স্টোন বা পাথরে পরিণত হয় তাকে বলা হয় নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস। এরপরে বলেছে অধিক পিউরিন যুক্ত দুটি খাদ্য, এটা মসুর ডাল লিখতে পারো, মাশরুম লিখতে পারো। পেপটিক আলসারের জন্য দায়ী ঔষধ কোনটা? পেপটিক আলসার অ্যাসপিরিন বা কর্টিকয়েডস এগুলো লিখতে পারো। পরে বলছে যক্ষা রোগের জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এরপরে মাইকোব্যাকটেরিয়াম, মাইক্রো নয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ভিনিগারের রাসায়নিক নাম যেটা বলবে অ্যাসিটিক অ্যাসিড, এর সংকেত CH3COOH, এটা হয়ে যাবে সংকেত, আর এটাকেই অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। নেক্সট রয়েছে দেখো দৃশ্যগত আবর্তন বলতে কি বোঝায় এবং খাদ্য সমীক্ষা বলতে খাদ্য সমীক্ষা কাকে বলে? দৃশ্যগত আবর্তন কাকে বলা হয়? যখন আমরা হঠাৎ করে উজ্জ্বল আলো থেকে অন্ধকারে চলে আসি সেই সময় কিছুক্ষণের জন্য আমাদের মানে অন্ধকার দেখি আমরা খুব, আবার কিছুক্ষণ পরে আমরা সমস্ত বস্তু ঠিকঠাক দেখতে পাই। তো এই যে ঘটনাটা এখানে ভিটামিন এ এর উপস্থিতিতে রোডোপ্সিন চক্র চলে, এই কারণে হয়। এটাকে বলা হয় দৃশ্যগত আবর্তন। আমরা হঠাৎ করে যদি অনেক আলো থেকে অন্ধকারে চলে আসি সেই সময় আমাদের কিছুই দৃশ্যমান হয় না। হঠাৎ রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে যদি আমরা ভেতরে ছাওয়ায় চলে আসি সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য আমরা কোনো কিছু দেখতে পাই না। এই যে ঘটনাটাকে বলা হয় কি দৃশ্যগত আবর্তন। নেক্সট রয়েছে খাদ্য সমীক্ষা কাকে বলা হয়? না হচ্ছে গিয়ে একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে কোনো একটা ব্যক্তির বা কোনো একটা পরিবারের বা কোনো একটা এলাকার তাদের খাদ্যাভ্যাস এবং বিভিন্ন বিষয় সম্পর্কে মানে পুষ্টির বিভিন্ন বিষয় সম্পর্কে যে নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে পুষ্টির মান নির্ণয় করা হয় তাকে বলা হয় খাদ্য সমীক্ষা। নেক্সট রয়েছে দেখো ব্রাইন কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রাইন লবণ জল দ্বারা যে মাছ সংরক্ষণ করা হয় 24 ঘন্টা পরে, সরি লবণ জল দ্বারা নয়, লবণ দ্বারা যখন মাছকে সংরক্ষণ করা হয় 24 ঘন্টা পরে সেখান থেকে যে লবণ জল তৈরি হয় সেটাকে বলা হয় ব্রাইন। নেক্সট রয়েছে ভারতে আয়োডিনের অভাবজনিত দুটো সমস্যা। গয়টার লিখবে, গলগণ্ড লিখবে, গলগণ্ড বা গয়টার মিক্সিডিমা। মানে গয়ট্রোজেনিক খাদ্য বলতে কি বোঝো? যে খাদ্যে প্রোগয়ট্রিন উপাদানের উপস্থিতির জন্য থাইরক্সিন হরমোন সংশ্লেষিত হতে পারে না। খাদ্যে প্রোগয়ট্রিন উপাদান থাকে সেজন্য থাইরক্সিন হরমোন সংশ্লেষিত হতে পারে না এবং আয়োডিন শোষিত হতে পারে না। না পারার কারণে গয়টার বা গলগণ্ড রোগ হয়। সেই সকল খাদ্যকে গয়ট্রোজেনিক খাদ্য বলা হয়। তাহলে বাঁধাকপি, মূলো, ফুলকপি, সয়াবিন এগুলো হবে। নেক্সট রয়েছে খাদ্য বিনিময় তালিকা বলতে কি বোঝো? প্রতিদিনের খাদ্যে যদি একই ধরনের আমাদের পথ্য থাকে সেক্ষেত্রে খাদ্যের প্রতি অনীহা জন্মায়। তাই খাদ্যের যাতে অনীহা না জন্মায় একই ধরনের পুষ্টিমূল্যযুক্ত খাদ্যকে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিই তাহলে সেই ধরনের খাদ্যের থেকে যে ক্যালোরি পাওয়া যায় বা সেই একই ধরনের মান সমৃদ্ধ যে খাদ্য সেটাকে সেই তালিকাকে বলা হয় খাদ্য বিনিময় তালিকা। নেক্সট রয়েছে দেখো ইউনিসেফের সম্পূর্ণ কথাটা কি? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। নেক্সট রয়েছে CSSM এর সম্পূর্ণ নাম চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড। চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড। নেক্সট রয়েছে কলেস্ট্রম ও পরিণত দুধের মধ্যে পার্থক্য কি? কলেস্ট্রম সন্তান প্রসবের পর, এটা বলেছিলাম একটু আগে প্রথম কোশ্চেনেই বলেছিলাম, প্রথম সেটের কোশ্চেনে। কলেস্ট্রম সন্তান প্রসবের 1 থেকে 2 ঘন্টার পরে যে হলুদ রঙের দুগ্ধ ক্ষরিত হয় সেটাকে বলা হয় কলেস্ট্রম। আর যখন 1 সপ্তাহ পরে পরিণত দুগ্ধ সেটাকে বলা হয় পরিণত দুগ্ধ। এরপরে রয়েছে আন্ত্রিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী যে উৎসেচকগুলো থাকে সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ এগুলো বলবে। ICMR 2010 অনুযায়ী পুরো মানব বা পুরো পুরুষ এবং পুরো নারী কাকে বলা হয়? এটা একটু আগে বলেছিলাম। 18 থেকে 29 বছর বয়সী 60 কিলো ওজনের কোনো সুস্থ পুরুষ পরিশ্রমক্ষম মানে দিনে 8 ঘন্টা মাঝারি পরিশ্রম করতে হবে এবং নিরোগ হতে হবে, যার উচ্চতা হতে হবে 1.73 এবং ওজন হতে হবে 60 কেজি। এই ধরনের যে ব্যক্তি তাকে পুরো পুরুষ বলা হয়। আর পুরো নারী বলা হয় যেটা 19 থেকে 29 বছর বয়সী, তার ওজন হতে হবে 55 কেজি, 8 ঘন্টা মাঝারি পরিশ্রম করতে হবে, নিরোগ হতে হবে এবং যার উচ্চতা হতে হবে
জিরো, এই ধরনের যে কন্ডিশনগুলো যে নারীর মধ্যে রয়েছে তাকে পুরো নারী বা এটাকে ইংলিশে রেফারেন্স ম্যান বা রেফারেন্স ওমেনও বলা হয়। নেক্সট রয়েছে অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলতে কি বোঝো? এই যে আমাদের দেহের বিভিন্ন উৎস থেকে যে অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহারের পরে যে সঞ্চিত হয় মানে রক্তে সঞ্চিত হয় সেটাকে বলা হয় কি অ্যামিনো অ্যাসিড ভান্ডার। নেক্সট রয়েছে দেখো ট্রান্সমিথাইলেশন বলতে কি বোঝো? মিথাইল ট্রান্সফারেজ এই উৎসেচকের সাহায্যে মিথাইল বর্গযুক্ত অ্যামিনো অ্যাসিডের মিথাইল বর্গ অন্য যৌগে যখন স্থানান্তরিত হয় সেটাকে বলা হয় কি ট্রান্সমিথাইলেশন। নেক্সট রয়েছে দেখো গ্লাইকোলাইসিস কাকে বলা হয়? হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। তো এই ছিল তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র, যেগুলো এসএকিউস ছিল 14 খানা করে। সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের এই ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রচুর। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নতুন একটা টপিকে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।